ট্রাম্পের হুমকির পর ইরানের কয়েকটি শহরে যুক্তরাষ্ট্রের হামলা জবাবে কুয়েত ও বাহরাইনে মার্কিন স্থাপনায় আঘাতের দাবি আইআরজিসির। হরমুজ প্রণালী বন্ধ ঘোষণা। যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ১৬, ধ্বংসস্তূপে পরিণত একাধিক গ্রাম। আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ তদন্তে বিশেষ দল পাঠাচ্ছে জাতিসংঘ। ইউক্রেনের খেরসনে রুশ হামলায় নিহত এক রাশিয়ার বেলগোরোদে জেলেনস্কি বাহিনীর পাল্টা আক্রমণে একজনের প্রাণহানি। ৩২৬টি ড্রোন ভূপাতিতের দাবি মস্কোর। পশ্চিমবঙ্গে তৃণমূলের রাজনৈতিক সংকট ঘিরে নতুন জল্পনা। মমতা বন্দ্যোপাধ্যায়কে কংগ্রেসে ফেরার প্রস্তাব সোনিয়া গান্ধীর, দাবি ভারতীয় গণমাধ্যমের। এবং জমকালো আয়োজনে মেক্সিকোতে আজ পর্দা উঠছে বিশ্বকাপের। উদ্বোধনী ম্যাচে স্বাগতিকদের প্রতিপক্ষ সাউথ আফ্রিকা। দ্য গ্রেটেস্ট শো অন আর্থে উত্তাপ ছড়াচ্ছে দেশের ফুটবলাররাও। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি সাবরিনা মজুমদার। আন্তর্জাতিক সময়ের শুরুতেই জানাবো বাজেটের খবর। সংসদে বিএনপি সরকার তাদের ইতিহাসের ১১তম বাজেট উত্থাপন করবে আজ। নতুন সরকারের বাজেটে গুরুত্ব পাচ্ছে নির্বাচনী প্রতিশ্রুতির বাস্তবায়ন। আকার হতে পারে ৯,৩৮,০০০ কোটি টাকা। জিডিপির প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৬.৫ আর মূল্যস্ফীতিকে ৭.৫% আটকে রাখার প্রস্তাব দিতে পারেন অর্থমন্ত্রী। বাজেটে মোট রাজস্ব আয়ের লক্ষ্য ৬,৯৫,০০০ কোটি টাকা। এর মধ্যে ঘাটতি বাজেট ২,৪৩,০০০ কোটি টাকা। ইয়ানুস শিফাতের রিপোর্ট। দীর্ঘ ২ দশক পর রাষ্ট্র ক্ষমতায় এসে চলতি মেয়াদের প্রথম জাতীয় বাজেট দিতে যাচ্ছে বিএনপি সরকার, যেখানে বিশেষ গুরুত্ব পাচ্ছে বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন। অর্থ মন্ত্রণালয়ের সূত্র বলছে ২০২৬-২৭ অর্থ বছরের জন্য বাজেটের সম্ভাব্য আকার ৯,৩৮,০০০ কোটি টাকা। চলতি ২০২৫-২৬ অর্থ বছরের তুলনায় যা ১,৪৮,০০০ কোটি টাকা বেশি। আগামী অর্থ বছরে মোট দেশজ উৎপাদন বা জিডিপির আকার ৬৮,৩১,৬৩৩ কোটি টাকা হবে বলে ধরা হচ্ছে, যেখানে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৬.৫%। তবে জনগণকে স্বস্তি দেওয়ার চেষ্টার প্রতিফলন ঘটিয়ে মূল্যস্ফীতির হার হতে পারে ৭.৫%। এবারের বাজেটে বিশেষ বিবেচনায় রয়েছে আন্তর্জাতিক ঋণদাতা সংস্থাগুলোর শর্ত ও প্রত্যাশা। তাই জনগণকে স্বস্তি দেওয়ার পাশাপাশি উন্নয়ন সহযোগীদের সন্তুষ্ট রাখার উপর চাপ মোকাবেলা করতে হবে বাজেটে। নতুন সরকারের ক্ষমতা গ্রহণের পরেই সামাজিক নিরাপত্তা কর্মসূচি খাতকে সম্প্রসারণ করার পদক্ষেপ নেওয়া হয় নতুন বাজেটে, যা আরও সুবিন্যস্ত করা হবে। বাজেটে মোট রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ৬,৯৫,০০০ কোটি টাকা। এর মধ্যে এনবিআর থেকে ৬,০৪,০০০ কোটি টাকা, এনবিআর বহির্ভূত কর ২৫,০০০ কোটি টাকা আর এনটিআর থেকে আসবে ৬৬,০০০ কোটি টাকা। আগামী বাজেটে সুদ পরিশোধ হতে পারে ১,২৭,৫০০ কোটি টাকা। এর মধ্যে অভ্যন্তরীণ ১,০৫,০০০ কোটি টাকা আর বৈদেশিক ঋণের সুদ ২২,৫০০ কোটি টাকা। এদিকে বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে ব্যয়ের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে ৩ লাখ কোটি টাকা। ২ দশক পর আবার রাষ্ট্র ক্ষমতায় এসে প্রথমবারের মতো বাজেট দিতে যাচ্ছে বিএনপি সরকার। তাই কেবল আয় ব্যয়ের হিসাব নয়, এটি হতে যাচ্ছে প্রতিশ্রুতি ও প্রত্যাশার এক নতুন খতিয়ান। প্রস্তাবিত বাজেট কতটা স্বস্তিদায়ক হবে আর কতটা গতি আনবে দেশের অর্থনীতিতে, তা দেখার অপেক্ষায় সাধারণ মানুষ। ইয়ানুস শিফাত, সময় সংবাদ, ঢাকা। ভোক্তার উপর উচ্চ মূল্যস্ফীতির চাপ কমাতে বাজেটে চাল, ডাল সহ ৬০টি নিত্যপণ্যের কর ছাড় দিতে যাচ্ছে সরকার। শুল্ক প্রত্যাহার হচ্ছে ক্যান্সার সহ ৬৮ ধরনের ওষুধ তৈরির কাঁচামাল আমদানিতে। দেশে ফ্রিজ, এসি উৎপাদনেও ভ্যাটের হার নামছে অর্ধেকে। উৎসে কর হ্রাসের প্রস্তাবে কমবে স্বর্ণের দাম। বিপরীতে রড, সিগারেট ও মদের দাম বৃদ্ধির প্রস্তাব আসছে নতুন বাজেটে। নিত্যপণ্যের বাজারে উচ্চমূল্যের উত্তাপে ভোক্তার পকেট আর সামর্থ্য যেন আইসিইউতে। চালের বাড়তি দাম তো আছেই, মাছ মাংসে হাত দেওয়ায় দায় নিম্নবিত্ত অনেকের। মূল্যস্ফীতি ৯.৪২% ঘরে, যা গত ১৬ মাসের মধ্যে সর্বোচ্চ। তবে সরকারের ভাবনাতেও প্রাধান্য পাচ্ছে সাধারণ মানুষের জীবনমান। এবারের বাজেটে তাই চাল, গম, আলু, পেঁয়াজ, ভোজ্য তেল সহ ৬০টি নিত্যপণ্যের উৎসে কর ১% থেকে নামছে ০.৫%। প্রত্যাহার করা হচ্ছে নিয়ন্ত্রণমূলক শুল্ক।
কৃষি উৎপাদন বাড়াতে সার ও কীটনাশকে 7.5% ভ্যাট ও কর প্রত্যাহারের পথে। সংসার শুরুর পরিকল্পনা করছেন, এই বাজেট আপনাকে কিছুটা স্বস্তিতে রাখতে পারে। দেশে এসি, ফ্রিজের উৎপাদন পর্যায়ে ভ্যাট 15% থেকে 7.6% নামতে পারে। এছাড়াও ওয়াশিং মেশিন, গিজার, ব্লেন্ডার, জুসারের বিদ্যমান কর সুবিধার মেয়াদও বাড়তে পারে। তীব্র গরমে লোডশেডিংয়ের ভোগান্তি এড়াতে বাসায় লাগাতে পারেন সোলার সিস্টেম, কারণ সৌরবিদ্যুতের যন্ত্রপাতি ও উপকরণ আমদানিতে 2031 সাল পর্যন্ত কর অব্যাহতির সুবর্ণ সুযোগও মিলতে পারে বাজেটে। সংসার তো আছেই, সন্তান নেবেন ভাবছেন, সেখানেও আছে স্বস্তির খবর। শিশু খাদ্য তৈরির কাঁচামালের ওপর বিদ্যমান আমদানি শুল্ক 15% থেকে কমিয়ে 10% করা হতে পারে। শারীরিক সক্ষমতা বাড়াতে নিয়মিত খেতে পারেন খেজুর, কারণ আমদানিতে বিদ্যমান 5% নিয়ন্ত্রণমূলক শুল্ক প্রত্যাহার হতে পারে। স্ত্রীকে খুশি করতে পারেন স্বর্ণ দিয়ে। বাজেটে স্বর্ণ ও স্বর্ণালংকার সরবরাহে 5% উৎসে কর কমিয়ে মাত্র 0.5% করা হতে পারে। এছাড়া জুয়েলারি সেবায় 5% ভ্যাটের পরিবর্তে প্রতি ভরিতে 2,500 টাকা সুনির্দিষ্ট কর নির্ধারণ করা হতে পারে। কমবে সাজগোজের খরচও। প্রতি কেজি লিপস্টিক আমদানিতে শুল্কায়ন মূল্য 40 থেকে কমিয়ে $30 নির্ধারণ করা হতে পারে। প্রতি কেজি লোশন, ফেস ক্রিম, ফেস ওয়াশ আমদানিতে শুল্কায়ন মূল্য $10 থেকে কমিয়ে $60 নির্ধারণ করা হতে পারে। নগদ অর্থে এত সব কেনাকাটায় নিরাপত্তা ঝুঁকির শঙ্কায় আছেন? তাহলে শুনুন, ক্যাশলেস লেনদেন উৎসাহিত করতে পয়েন্ট অফ সেল মেশিনের আমদানি শুল্ক 10 থেকে নামছে 5%। প্রত্যাহার হতে পারে 7.5% আগাম করও। এটিএম কার্ড সহ সব ধরনের কার্ড তৈরির কাঁচামালে 5% আগাম কর এবং 113টি পণ্যের উপর থেকে 3% নিয়ন্ত্রণমূলক শুল্ক তুলে নেওয়া হতে পারে। পরিবেশ বান্ধব যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করতে ইলেকট্রিক চার্জিং স্টেশন, ইলেকট্রিক বাস ও ইলেকট্রিক ট্রাক আমদানির উৎসে কর 5% থেকে কমিয়ে 0% করার প্রস্তাব আসছে। স্থানীয়ভাবে ইলেকট্রিক গাড়ি ও ই-বাইক উৎপাদন শিল্পে কর রেয়াতের সুবিধাও আসতে পারে। স্বাস্থ্যসেবাও নজরের বাইরে নয়। ওষুধ উৎপাদনে ব্যবহৃত 68টি কাঁচামাল আমদানির সম্পূরক শুল্ক প্রত্যাহার এবং ক্যান্সারের ওষুধ তৈরির 9টি কাঁচামালে কর রেয়াত সুবিধা দেওয়া হতে পারে। প্রত্যাহার করা হতে পারে কিডনি ডায়ালাইসিস ফিল্টার আমদানির ওপর থাকা 5% আগাম কর। এতে প্রতি ডায়ালাইসিসে খরচ কমবে প্রায় 600 টাকা। হার্টের রিং এবং চোখের লেন্সের উপর থাকা 10% ভ্যাটও প্রত্যাহার হতে পারে। কতটুকু বেড়েছে আপনার উপার্জনের পথ? তবে করমুক্ত আয়সীমা ঠিকই বাড়িয়েছে সরকার। সব ধরনের ফ্রিল্যান্সিং এর আয়ে কর অব্যাহতি এবং করমুক্ত থাকবে কন্টেন্ট ক্রিয়েশন থেকে আয়। কম্পিউটার, প্রিন্টার, পোর্টেবল ডাটা প্রসেসিং মেশিন, ফ্ল্যাশ মেমোরি ও মনিটর আমদানির অগ্রিম কর 5% থেকে কমিয়ে 2% করা হতে পারে। খুশির খবর, সস্তায় ভাগাভাগি করতে পারেন মোবাইলে। কর সুবিধা দেয় কমতে পারে দেশীয় হ্যান্ডসেট ও সিম কার্ডের দাম। তবে নতুন অর্থ বছরে যারা বাড়ি তৈরির কথা ভাবছেন তাদের জন্য কিছুটা দুঃসংবাদ। আবাসন খাতের অন্যতম প্রধান উপাদান এমএস রড এবং এ জাতীয় পণ্যের উৎপাদন পর্যায়ে সুনির্দিষ্ট কর ও ভ্যাট প্রায় 10% বাড়তে পারে। এমনকি ধূমপায়ীরাও হিসেবের বাইরে নন। সিগারেটের ফিল্টার তৈরির কাঁচামালের ওপর 300% এবং নিকোটিনের ওপর 350% সম্পূরক শুল্ক আরোপ করা হতে পারে। নিকোটিন পাউচের ওপর বসছে 40% সম্পূরক শুল্ক। দেশে উৎপাদিত অ্যালকোহল বা মদের উপর লিটার প্রতি 500 টাকা সুনির্দিষ্ট ভ্যাট আরোপের প্রস্তাব আসতে পারে, যা বাড়িয়ে দেবে মদের দাম। বিদেশ থেকে আমদানি করা উচ্চ মূল্যের হিমায়িত মাছে নতুন করে 15% ভ্যাট আরোপ করা হতে পারে। দেশীয় চাষিদের সুরক্ষায় কাজু বাদাম আমদানিতে শুল্ক হার 5% থেকে 1 লাফে বাড়িয়ে 25% করা হতে পারে। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ডোনাল্ড ট্রাম্পের হুমকির পর ইরানে আবারও হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। বন্দর আব্বাস সহ কয়েকটি শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। জবাবে কুয়েত, বাহরাইনে মার্কিন ঘাঁটিতে আঘাত এবং হরমুজে 2টি জাহাজে হামলার দাবি করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। একই সঙ্গে হরমুজ প্রণালী আবারও বন্ধের ঘোষণা দিয়েছে তেহরান। বুধবার রাতে ইরানে আবারও হামলা চালায় যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর হুমকির পরপরই বন্দর আব্বাস সহ ইরানের কয়েকটি শহরে বিস্ফোরণের খবর পাওয়া যায়। মার্কিন সামরিক বাহিনী সেন্ট্রাল কমান্ড সেন্টকম নিশ্চিত করে, প্রেসিডেন্টের নির্দেশনায় ইরানের একাধিক লক্ষ্যবস্তুতে অভিযান চালানো হয়েছে। মার্কিন হামলার পর রাজধানী তেহরানের পশ্চিমাঞ্চলে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়। তবে এখন পর্যন্ত হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো নির্দিষ্ট তথ্য প্রকাশ করা হয়নি।
জবাব দিয়েছে ইরানও। কুয়েত ও বাহরাইনের মার্কিন ঘাঁটিতে হামলার দাবি করেছে আইআরজিসি। হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে তেহরান। দেশটির সামরিক বাহিনী তেলবাহী ট্যাঙ্কার, বাণিজ্যিক জাহাজসহ সব ধরনের নৌযানের চলাচল বন্ধের নির্দেশ দিয়েছে বলে জানিয়েছে ইরানি সংবাদ মাধ্যম। সতর্ক করে বলা হয়েছে, নির্দেশ অমান্য করলে সংশ্লিষ্ট নৌযানকে লক্ষ্যবস্তু করা হতে পারে। এর আগে ওয়াশিংটনে সাংবাদিকদের ট্রাম্প বলেন, আগের দিন ইরানে কঠোর আঘাত হানা হয়েছে এবং আরও হামলা চালানো হবে। একই ধরনের বার্তা দেন মার্কিন সমরমন্ত্রী পিট হেগসেথও। অন্যদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, যে কোনো চাপ বা হুমকির বিরুদ্ধে কঠোরভাবে দাঁড়াবে তেহরান। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা নতুন করে বাড়ে মঙ্গলবার। হরমুজ প্রণালীতে একটি মার্কিন সামরিক হেলিকপ্টার ভূপাতিত হওয়ার পর ইরানের বিভিন্ন স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র। জবাবে জর্ডান, কুয়েত ও বাহরাইনে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ইরান। তবে চলমান উত্তেজনার মধ্যেও দুই দেশকে আলোচনার টেবিলে ফেরাতে কূটনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে কাতারের একটি প্রতিনিধি দল তেহরানে সফর করেছে। ইশিতা আক্তার, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। দক্ষিণ কোরিয়ার স্থানীয় নির্বাচনে ব্যালট পেপার সংকট নিয়ে গণ অসন্তোষ, তীব্র সমালোচনার মুখে সরকার, ভোটাধিকার লঙ্ঘনের অভিযোগে রাজপথে শিক্ষার্থীরা। দক্ষিণ লেবাননে ভয়াবহ ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত 16 জন, আহত হয়েছেন আরও 17 জন। টাইর, বেকা উপত্যকা ও নাবাতি জুড়ে বিস্তৃত হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে একাধিক শহর ও গ্রাম। আবারও বাস্তুচ্যুতি, আতঙ্ক আর ধ্বংসযজ্ঞ ছড়িয়ে পড়েছে উপকূল থেকে সীমান্ত পর্যন্ত। এদিকে লেবাননের যুদ্ধাপরাধ সহ আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ তদন্তে বিশেষ দল পাঠাচ্ছে জাতিসংঘ। দক্ষিণ লেবাননে আবারও ভয়াবহ ইসরায়েলি হামলা। স্থানীয় সময় বুধবার দক্ষিণ লেবাননের টাইর ও আশপাশের এলাকায় ইসরায়েলি হামলায় বহু মানুষ হতাহত হন। বেকা উপত্যকার কয়েকটি শহরে হামলা চালানো হয়। নাবাতিয়া অঞ্চলের একাধিক শহরে কামান ও বিমান হামলা একসঙ্গে চলে, ফলে পুরো দক্ষিণাঞ্চলে ছড়িয়ে পড়ে আতঙ্ক ও ধ্বংস। টাইর জেলায় কয়েকটি এলাকায় প্রাণহানির ঘটনা ঘটে, যেখানে ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে অভিযান চলছে। টাইর শহরে আলবাস ফিলিস্তিনি শরণার্থী শিবির ও ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকাকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলে জানায় স্থানীয় সংবাদ মাধ্যম। শহরের উপকূলীয় ও খ্রিস্টান অধ্যুষিত এলাকায় ড্রোন টহল ও নতুন হামলার আশঙ্কায় হাজার হাজার মানুষ আটকে পড়েন। জাতিসংঘের তথ্য অনুযায়ী টাইরে প্রায় 28,000 ফিলিস্তিনি শরণার্থী বসবাস করেন, যাদের মধ্যে বড় অংশই এখন বাস্তুচ্যুত। মানবাধিকার বিশ্লেষকদের মতে, নিরাপদে সরিয়ে নেওয়ার সুযোগ না থাকায় পরিস্থিতি আন্তর্জাতিক মানবিক আইন নিয়েও প্রশ্ন তুলছে। এদিকে দক্ষিণ লেবাননে স্থল অভিযানের সময় সন্দেহভাজন কয়েকজনকে আটক করে ইসরায়েলে নিয়ে গেছে নেতানিয়াহু বাহিনী। সেনাবাহিনীর দাবি, সম্ভাব্য হুমকি যাচাইয়ের জন্য তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে আটক ব্যক্তিদের পরিচয় বা অবস্থান সম্পর্কে বিস্তারিত কিছুই জানানো হয়নি। এ ধরনের অভিযানকে কেন্দ্র করে সীমান্ত অঞ্চলে নতুন করে উত্তেজনা আরও বাড়ছে, যেখানে স্থানীয়দের মধ্যে ভয় ও অনিশ্চয়তা ছড়িয়ে পড়ছে। অন্যদিকে জাতিসংঘ মানবাধিকার দফতর জানিয়েছে, লেবাননে যুদ্ধ চলাকালে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ তদন্তে একটি দল পাঠানো হবে। সংস্থাটির মতে, সংঘাতের সব পক্ষের কর্মকাণ্ড মূল্যায়ন করে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করা হবে। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য সমঝোতা আলোচনার প্রেক্ষাপটে লেবানন ইস্যুতে ওয়াশিংটনের অবস্থান কিছুটা নমনীয় হতে পারে বলে বিশ্লেষকদের ধারণা। যুদ্ধবিরতির পরও ক্রমাগত হামলা, বিপুল প্রাণহানি এবং খাদ্য সংকট পরিস্থিতি আরও জটিল করে তুলছে। শিউলি রোজা, সময় সংবাদ। গাজায় ইসরায়েলি হামলায় 3 জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও 5 জন। এদিকে ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, হামলায় হামাসের আর্থিক নেটওয়ার্কের 2 শীর্ষ সদস্য নিহত হয়েছেন। বিদেশে চিকিৎসা নিতে চাওয়া হাজারো ফিলিস্তিনিকে বাধা দেয়া এবং সীমান্ত বন্ধের কারণে মানবিক সংকট তীব্র হয়েছে। পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের সহিংসতার বিরুদ্ধে সমন্বিত নিষেধাজ্ঞা আরোপ করেছে 6টি দেশ।
গাজায় চলমান যুদ্ধ পরিস্থিতিতে মৃতের সংখ্যা বেড়েই চলছে। ঘোষিত যুদ্ধবিরতির পরও হামলা অব্যাহত থাকায় শত শত প্রাণহানি ঘটছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে 24 ঘন্টায় বেশ কয়েকজন হতাহতের ঘটনা ঘটেছে। এদিকে ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে হামাসের আর্থিক নেটওয়ার্কের কয়েকজন শীর্ষ সদস্য উত্তর গাজার এক হামলায় নিহত হয়েছেন। সেনাবাহিনী জানায় তারা সামরিক শাখায় কোটি কোটি ডলারের অর্থ প্রবাহ পরিচালনায় যুক্ত ছিলেন। তবে এই দাবির পক্ষে কোনো প্রমাণ দেওয়া হয়নি। অভিযানটি শিন বেটের সমন্বয়ে পরিচালিত হয়েছিল বলে জানানো হয়। এছাড়াও গাজা থেকে চিকিৎসার প্রয়োজনে বিদেশে যেতে চাওয়া প্রায় 17,000 ফিলিস্তিনিকে বাধা দেওয়ার অভিযোগও উঠেছে ইসরায়েলের বিরুদ্ধে। সীমান্ত ক্রসিং বন্ধ ও খোলার অনিশ্চয়তার কারণে রোগীদের জীবন ঝুঁকির মুখে পড়ছে বলে জানায় স্বাস্থ্য কর্তৃপক্ষ। মানবিক সহায়তা প্রবেশ ও রোগী সরানোর প্রধান পথগুলো সীমিত হওয়ায় দ্রুত সব সীমান্ত খোলার আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক সংস্থাগুলো। অধিকৃত পশ্চিম তীরে অভিযান অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। বেথলেহেমের হুসান গ্রাম থেকে বেশ কয়েকজন সহ নাবলুস ও জেনিন অঞ্চলে একাধিক গ্রেফতারের খবর পাওয়া গেছে। রামাল্লার পশ্চিমে অভিযান চলাকালে মারধর ও আটকের অভিযোগও উঠেছে। পাশাপাশি দীর্ঘ 18 মাস আটক থাকার পর চিকিৎসক হুসাম আবু সাফিয়ার আদালতে উপস্থিতির একটি ছবি প্রকাশ্যে আসে, যেখানে তাকে দুর্বল অবস্থায় দেখা যায়, যা নতুন করে উদ্বেগ তৈরি করেছে। এদিকে পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের সহিংসতার জবাবে যুক্তরাজ্য, ফ্রান্স, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও নরওয়ে সমন্বিত নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে। 6টি সংস্থা ও কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে অর্থনৈতিক ও ভ্রমণ নিষেধাজ্ঞা এসেছে, যার মধ্যে ইসরায়েলের অর্থমন্ত্রীকেও তালিকাভুক্ত করেছে ফ্রান্স। জাতিসংঘের তথ্য অনুযায়ী চলতি বছরে 800-এর বেশি সহিংস ঘটনার প্রভাব পড়েছে 200-টিরও বেশি সম্প্রদায়ে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। শিউলি রোজা, সময় সংবাদ। ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহর খেরসনে রুশ হামলায় অন্তত 1 জন নিহত এবং 25 জন আহত হয়েছেন। পাল্টা হামলায় রাশিয়ার বেলগরোদ অঞ্চলে 1 জন নিহত এবং আরও 2 জন আহত হন। ফলে সীমান্তের দুই পাশেই বেসামরিক মানুষের নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, এক রাতে 326টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করা হয়েছে। কূটনৈতিক উত্তেজনার মধ্যেও রাশিয়া ইউক্রেন পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে। ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহর খেরসনে রুশ হামলায় বেশ কয়েকজনের হতাহতের ঘটনা ঘটেছে। একই সময় ডিনেপ্র, সুমি, খার্কিভ, জাপোরিজিয়া, ওডেসা অঞ্চলেও হামলার খবর পাওয়া গেছে। পাল্টা হামলায় রাশিয়ার সীমান্তবর্তী বেলগোরোদ অঞ্চলে একটি ইউক্রেনীয় এফপিভি ড্রোন গাড়িতে আঘাত করলে কয়েকজন হতাহত হন। ফলে সীমান্তের দুপাশেই বেসামরিক মানুষের নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে। এদিকে রাশিয়া অধিকৃত ক্রিমিয়ায় সেভাস্তোপোলের ঐতিহাসিক জাদুঘরে ইউক্রেনীয় ড্রোন হামলায় আগুন লাগে এবং ভবনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। রাশিয়া নিযুক্ত প্রশাসন এটিকে শুধু একটি জাদুঘর নয়, বরং রুশ প্রতিরোধের প্রতীক হিসেবে উল্লেখ করেছে। একই সময় ইউক্রেন দাবি করেছে তারা মারিউপোলের বন্দরের গুরুত্বপূর্ণ সামরিক ও জ্বালানি অবকাঠামোতে সফলভাবে হামলা চালিয়েছে, যা রাশিয়ার সরবরাহ ব্যবস্থাকে দুর্বল করতে পারে। সাম্প্রতিক ড্রোন হামলার প্রভাব এখন ক্রিমিয়ার দৈনন্দিন জীবনেও পড়তে শুরু করেছে। স্থানীয় প্রতিবেদনে বলা হয়েছে, জ্বালানি সরবরাহে চাপ তৈরি হওয়ায় সাধারণ মানুষের জন্য পেট্রোল বিক্রি সীমিত করা হয়েছে এবং জরুরি সেবার জন্য মজুদ সংরক্ষণ করা হচ্ছে। অন্যদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, এক রাতেই 326টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করা হয়েছে। তবে বিভিন্ন সূত্র বলছে কয়েকটি তেল শোধনাগার ও শিল্প স্থাপনায় আগুন লাগার ঘটনাও ঘটেছে। যুদ্ধক্ষেত্রের বাইরে মস্কোতেও নিরাপত্তা পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠছে। রাজধানীতে 2টি পৃথক হামলায় হতাহতের ঘটনা ঘটেছে। রুশ তদন্তকারীরা জানিয়েছে, এই ঘটনায় সন্দেহভাজন কয়েকজনকে গ্রেফতার করা হয়। তাদের মাধ্যমে বিস্ফোরক স্থাপন করা হয়েছিল বলে অভিযোগ উঠেছে। সামরিক সংঘাতের পাশাপাশি কূটনীতিক অচলাবস্থাও আরও গভীর হচ্ছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সম্প্রতি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সরাসরি বৈঠকের প্রস্তাব দিলে তা প্রত্যাখ্যান করে। আর ক্রেমলিন অভিযোগ করছে ইউক্রেন শান্তি আলোচনার পরিবেশ নষ্ট করেছে। শিউলি রোজা, সময় সংবাদ। ভারতের পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক সংকট ঘিরে এবার নতুন জল্পনা। ভারতীয় গণমাধ্যমের দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়কে কংগ্রেসে ফেরার প্রস্তাব দিয়েছেন সোনিয়া গান্ধী। প্রায় 3 দশক আগে কংগ্রেস ছেড়ে নিজের হাতে তৃণমূল গড়েছিলেন মমতা। আর এখন দলীয় ভাঙন, নেতৃত্ব সংকট ও দুর্নীতির অভিযোগের চাপে সেই দলই অস্তিত্বের লড়াইয়ে। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। 5 पॉइंट पे
সদ্য অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর তৃণমূল কংগ্রেসের ভেতরেই শুরু হয়েছে নেতৃত্ব নিয়ে তীব্র অসন্তোষ। দলের উল্লেখযোগ্য সংখ্যক বিধায়ক ও সাংসদ প্রকাশ্যে কিংবা আড়ালে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বের সমালোচনা করছেন বলে দাবি রাজনৈতিক পর্যবেক্ষকদের। এমন অস্থিরতার মধ্যেই ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দিতে 8 জুন দিল্লি যান মমতা বন্দ্যোপাধ্যায়। 2 দিনের সফর শেষে বুধবার কলকাতায় ফেরেন তিনি। এর আগের দিনই কলকাতায় তার বাসভবন ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে সিআইডি তল্লাশি নতুন করে রাজনৈতিক চাপ বাড়িয়েছে। দুর্নীতি ও একাধিক অভিযোগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তদন্ত জোরদার হচ্ছে বলে জানা যাচ্ছে। দিল্লি সফরে সবচেয়ে আলোচিত ঘটনা ছিল 10 জনপদ সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধীর সঙ্গে মমতা এবং অভিষেকের বৈঠক। ভারতীয় কয়েকটি গণমাধ্যমের দাবি, ওই বৈঠকেই মমতা বন্দ্যোপাধ্যায়কে কংগ্রেসের সর্বভারতীয় সহসভাপতির দায়িত্ব গ্রহণ করে দলটিতে ফিরে আসার প্রস্তাব দেন সোনিয়া গান্ধী। যদিও এ বিষয়ে কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব কিংবা তৃণমূল কংগ্রেস কেউই আনুষ্ঠানিকভাবে মুখ খোলেননি। দুজন শীর্ষ নেত্রী বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন, সেখানে আলাদা করে এই মুহূর্তে এখান থেকে কোনো মন্তব্য করার কোনো অবকাশ নেই। তৃণমূলের এই দুর্বল অবস্থাকে রাজনৈতিকভাবে কাজে লাগাতে শুরু করেছেন মমতা বিরোধী শিবিরও। বিধানসভায় বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এদিন সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মমতা ও অভিষেককে কটাক্ষ করেন। তার দাবি, দীর্ঘদিনের সাংগঠনিক সংকট এবং নেতৃত্বের ব্যর্থতার ফলেই আজকের এই পরিস্থিতি। সংনির্ভর সংগঠন, সং আছে কিন্তু গঠন নেই, তার ফল আউট হচ্ছে এই মালা রায়, সায়নী ঘোষ। এই যে অ্যাপ্রোচ, এই যে অ্যাটিটিউড পাল্টাচ্ছে না, তো জমিদারি মানসিকতা পাল্টাচ্ছে না। এমনই অবস্থা, সংচার আরো বৃদ্ধি হয়েছে বোঝা যাচ্ছে। সেই সং বৃদ্ধি হওয়ার ফলে আর গঠন আরো বিলীন হয়ে যাওয়ায়, গঠন তো নেই আর, এখন পাওয়া যাচ্ছে না কোনো কিছু। 1998 সালের 1 জানুয়ারি কংগ্রেসের সঙ্গে মতবিরোধের জেরে দল ছেড়ে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই দলই গত 2.5 দশকে পশ্চিমবঙ্গের রাজনীতির কেন্দ্রবিন্দুতে উঠে আসে। কিন্তু 28 বছর পর দলীয় বিভাজন, নির্বাচনী বিপর্যয় এবং আইনি চাপের মুখে তৃণমূল এখন সবচেয়ে কঠিন সময় পার করছে। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত। এবারে দেশের খবর। গুলশানে নিজ বাসভবনে কথা বলছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সরাসরি যাচ্ছে তার কাছে। কিন্তু এটা বাস্তবায়ন করতে হবে। যুক্ত ছিলাম গুলশান থেকে। আন্তর্জাতিক সময় আরও থাকছে। কুখ্যাত যৌন অপরাধী এপস্টিনের সঙ্গে সম্পর্ক নিয়ে আবারও প্রশ্নের মুখে বিল গেটস। মার্কিন কংগ্রেসের রুদ্ধদ্বার শুনানিতে সাক্ষ্য দিলেন মাইক্রোসফটের সহ প্রতিষ্ঠাতা। দক্ষিণ কোরিয়ার স্থানীয় নির্বাচনে ব্যালট পেপার সংকটকে কেন্দ্র করে তীব্র গণ অসন্তোষের মুখে পড়েছে দেশটির সরকার। ভোটাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে নির্বাচন কমিশনের সংস্কার ও পুনর্নির্বাচনের দাবিতে রাজপথে নেমেছেন শীর্ষ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ঘটনাটিকে গণতন্ত্রের জন্য বড় হুমকি আখ্যা দিয়ে পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট লি জে মিয়ং। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফের রিপোর্টে বিস্তারিত। গেল 3 জুন অনুষ্ঠিত দক্ষিণ কোরিয়ার স্থানীয় নির্বাচনে বিভিন্ন ভোট কেন্দ্রে ব্যালট পেপারের নজিরবিহীন ঘাটতি দেখা দেয়। বহু ভোটার দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়েও ভোট দিতে পারেননি। এমনকি কোনো কোনো কেন্দ্রে ভোট গণনা শুরু হওয়ার পরও অন্য কেন্দ্র থেকে ব্যালট পেপার আনার জন্য অপেক্ষা করতে হয়েছে। এই নজিরবিহীন কেলেঙ্কারির প্রতিবাদে রাজধানী সিউলের জামসিল ভোট গণনা কেন্দ্রের সামনে কয়েকদিন ধরে চলছে তীব্র বিক্ষোভ। এবার প্রতিবাদে যুক্ত হয়েছে দেশটির শীর্ষ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। সিউল ন্যাশনাল ইউনিভার্সিটি, হানকুক ইউনিভার্সিটি অফ ফরেন স্টাডিজ, কিহংহি এবং সোগাং সহ কমপক্ষে 12টি বিশ্ববিদ্যালয়ের ছাত্র প্রতিনিধিরা যৌথ কর্মসূচির ডাক দিয়েছেন। শিক্ষার্থীদের দাবি, ব্যালট সংকট কেবল একটি সাধারণ প্রশাসনিক ভুল নয়, এটি নাগরিকদের রাজনৈতিক অংশগ্রহণের মৌলিক অধিকারের উপর সরাসরি আঘাত। তারা অবিলম্বে নির্বাচন ব্যবস্থার আধুনিকায়ন ও ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করছেন। ভোটাধিকার নিশ্চিত না করে অনুষ্ঠিত নির্বাচনের ফলকে গণতন্ত্রের আদর্শ রূপ বলা
বলা যায় না। প্রয়োজনে নির্বাচিত পদ হারানোর ঝুঁকি নিয়েও ভোটারদের অধিকার রক্ষার পক্ষে থাকব। ৩৯ বছর আগে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা নেতৃত্ব দিয়েছিল। আজও ভোটাধিকার রক্ষার প্রশ্নে আমরা নীরব থাকতে পারি না। তীব্র গণ আন্দোলনের মুখে ব্যালট সংকটের দায় স্বীকার করে এর মধ্যে পদত্যাগ করেছেন দেশটির জাতীয় নির্বাচন কমিশনের চেয়ারম্যান। তবে তার পদত্যাগের পর সাধারণ মানুষের ক্ষোভ কমেনি, যার ফলে বিষয়টি নিয়ে সরব হতে বাধ্য হয়েছেন প্রধানমন্ত্রী কিম মিন সুক। এমন ঘটনা আগে কখনো শোনা যায়নি এবং এটি শুধু প্রশাসনিক ভুল নয় বরং গণতন্ত্রের প্রতি একটি চ্যালেঞ্জ। এটি শুধু প্রশাসনিক ভুল নয় বরং নাগরিকদের ভোটাধিকার এবং গণতন্ত্রের ব্যবস্থার উপর আঘাত। এদিকে দেশে পুরো নির্বাচন ব্যবস্থায় কাঠামোগত কোনো দুর্বলতা আছে কিনা তা খতিয়ে দেখতে উচ্চ পর্যায়ে পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট লি জে-মিয়ং। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফ, সময় সংবাদ। আলবেনিয়ায় বিলাসবহুল রিসোর্ট করার পরিকল্পনা করছেন ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার। তার বিনিয়োগ প্রতিষ্ঠান অ্যাফিনিটি পার্টনার্স এই প্রকল্পের সঙ্গে যুক্ত। এর সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে প্রায় $1.6 বিলিয়ন। সমুদ্রতীরের এলাকাটিতে পর্যটন কেন্দ্রের রূপ দিতে চায় প্রতিষ্ঠানটি। প্রকল্পের পাশে ফ্লেমিঙ্গো সহ বিরল প্রাণীর গুরুত্বপূর্ণ আবাসস্থল থাকায় আন্দোলনে নেমেছে পরিবেশবাদীরা। ফ্লেমিঙ্গো সহ হাজার হাজার বিরল প্রাণীর আবাসস্থল আলবেনিয়ার দক্ষিণ উপকূল। প্রকৃতির অপার সৌন্দর্যে ঘেরা এই জলভূমিতে বিলাসবহুল রিসোর্ট গড়ার পরিকল্পনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার। তার বিনিয়োগ প্রতিষ্ঠান অ্যাফিনিটি পার্টনার্স এই প্রকল্পের সঙ্গে যুক্ত। প্রকল্পটির সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে প্রায় $1.6 বিলিয়ন। সমুদ্র তীরের এলাকাটিকে পর্যটন কেন্দ্রের রূপ দিতে এই প্রকল্পের পরিকল্পনা করেছে প্রতিষ্ঠানটি। তবে রিসোর্ট নির্মাণের কাছেই রয়েছে ভিওসা নার্তা সংরক্ষিত এলাকা। এটি ফ্লেমিঙ্গো, সিল এবং সামুদ্রিক কচ্ছপের গুরুত্বপূর্ণ আবাসস্থল হিসেবে পরিচিত। বিশেষ করে আলবেনিয়ার ফ্লেমিঙ্গোদের বাসা বাঁধার একমাত্র স্থান এটি। প্রতি বছর হাজার হাজার ফ্লেমিঙ্গো এখানে আসে। পরিবেশবিদদের অভিযোগ, এই প্রকল্প বাস্তবায়ন হলে বন্যপ্রাণীর স্বাভাবিক পরিবেশ নষ্ট হতে পারে। তাদের আশঙ্কা, শব্দ দূষণ ও মানুষের উপস্থিতি বেড়ে গেলে ফ্লেমিঙ্গোরা এলাকা ছেড়ে চলে যেতে পারে। তাই এই প্রকল্পটি পুনর্বিবেচনার দাবি জানাচ্ছেন তারা। বিষয়টি নিয়ে স্থানীয় পর্যায়েও আলোচনা চলছে। আলবেনিয়ার রাজধানী তিরানায় তার এই প্রকল্পের বিরুদ্ধে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেন। এই আন্দোলন এখন শুধু একটি প্রকল্পের বিরুদ্ধে নয়, বরং এটি আরো বড় আকার ধারণ করেছে। আমরা গত 35 বছরের দুর্নীতিতে ক্লান্ত। 1991 সালের পর আমরা গণতন্ত্র আশা করেছিলাম, কিন্তু গত 35 বছরে তা অনুভব করিনি। এটা কোনো দল, দেশ বা বিনিয়োগকারীর বিষয় নয়। আমরা বিদেশি বিনিয়োগকে স্বাগত জানাই। এই প্রকল্পটা শুধু পুরো সমস্যার একটি ছোট অংশ মাত্র। 2024 সালে এই রিসোর্ট প্রকল্পের পরিকল্পনা প্রকাশ করেন কুশনার। এর আগে সার্বিয়ার রাজধানী বেলগ্রেডে আরেকটি বড় বিনিয়োগ প্রকল্প হাতে নিয়েছিলেন তিনি। তবে জনবিক্ষোভের মুখে পড়ে সেই প্রকল্প থেকে সরে দাঁড়াতে হয়। এবার আলবেনিয়ার প্রকল্পটিও একই ধরনের বিতর্কের মুখে পড়েছে। ইশিতা আক্তার, সময় সংবাদ। টানা 17 বছর ধরে বৈধ লাইসেন্স ছাড়াই উড়োজাহাজ চালিয়েছেন কানাডার এক পাইলট। এই দীর্ঘ সময়ে এয়ার কানাডার ওই ক্যাপ্টেন 900-র বেশি অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করেছেন। অবশেষে জালিয়াতির অভিযোগে জেফ্রি ওয়াল নামের 59 বছর বয়সী ওই সাবেক পাইলটকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। তদন্তকারীরা জানিয়েছেন 2009 থেকে 2025 সাল পর্যন্ত জালিয়াতির আশ্রয় নিয়ে ফ্লাইটগুলো পরিচালনা করেন জেফ্রি। কমার্শিয়াল পাইলট লাইসেন্স থাকলেও বড় বাণিজ্যিক বিমান চালানোর জন্য সর্বোচ্চ যে এয়ারলাইন ট্রান্সপোর্ট পাইলট লাইসেন্স প্রয়োজন সেটি ছিল না তার। তবে এয়ার কানাডা জানিয়েছে প্রতি 6 মাসে বাধ্যতামূলক কঠোর প্রশিক্ষণ ও দক্ষতার পরীক্ষায় উত্তীর্ণ হয় যাত্রীদের নিরাপত্তা কখনো বিঘ্নিত হয়নি। বিষয়টি ধরা পড়ার পরপরই তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। জালিয়াতি ও ভুয়া নথিপত্র ব্যবহারের অভিযোগে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। পাকিস্তানের আজাদ কাশ্মীরের মুজাফফরবাদে সেনাবাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এই ঘটনায় আরোহীদের সবাই নিহত হয়েছেন বলে জানা গেছে। বুধবার যান্ত্রিক ত্রুটির কারণে উড্ডয়নের সময় এই দুর্ঘটনা ঘটে। এরপরই হেলিকপ্টারটিতে আগুন ধরে যায়। এ সময় পুরো এলাকা ধোঁয়ায় ঢেকে যায়। পাকিস্তানের সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, দুর্ঘটনার পরপরই উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়।
হেলিকপ্টার বিধ্বস্তের কারণ অনুসন্ধানে এরই মধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সম্প্রতি স্থানীয় প্রশাসন একটি নাগরিক অধিকার সংগঠনকে নিষিদ্ধ করার পর থেকে মুজফ্ফরবাদে নিরাপত্তা জোরদার করা হয়েছিল। কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি অ্যাপস্টিনের সঙ্গে সম্পর্ক নিয়ে নতুন করে প্রশ্নের মুখে মাইক্রোসফটের সহ প্রতিষ্ঠাতা বিল গেটস। অ্যাপস্টিন সংক্রান্ত নথি প্রকাশের পর এবার মার্কিন কংগ্রেসের রুদ্ধদ্বার শুনানিতে সাক্ষ্য দিয়েছেন তিনি। বুধবার ক্যাপিটল হিলে হাউস ওভারসাইট কমিটির সামনে হাজির হন বিল গেটস। প্রকাশিত নথিতে অ্যাপস্টিনের সঙ্গে তার যোগাযোগ ও বিভিন্ন দাতব্য কার্যক্রমে সম্পৃক্ততা তথ্য উঠে আসার পরই তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়। কংগ্রেসে পৌঁছে গেটস বলেন, ভুক্তভোগীদের ন্যায় বিচার নিশ্চিতে কমিটির কাজে সহায়তা করতে তিনি স্বেচ্ছায় সাক্ষ্য দিচ্ছেন। তবে 2013 সালের বিতর্কিত কিছু খসড়া ইমেল এবং অ্যাপস্টিনের সঙ্গে তার সম্পর্কের মাত্রা নিয়ে শুনানিতে মূল প্রশ্নের মুখোমুখি হচ্ছেন এই প্রযুক্তি উদ্যোক্তা। এবারের 2026 ফিফা বিশ্বকাপে অংশ নিচ্ছে 14টি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ, যা বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ। 4 দশক পর বিশ্বকাপের মঞ্চে ফিরছে ইরাক, আর 2 যুগের বেশি সময় পর জায়গা নিশ্চিত করেছে তুরস্ক। তবে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত এই আসরে মুসলিম দেশগুলোর দল ও সমর্থকদের প্রতি বাড়তি নজরদারি এবং ভিসা জটিলতার আশঙ্কা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন নিউ ইয়র্কের মুসলিম মেয়র জোহরান মামদানি। যুক্তরাষ্ট্র থেকে লস্কর আল মামুনের রিপোর্ট। মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত, বৈশ্বিক রাজনৈতিক উত্তেজনা আর নিরাপত্তা শঙ্কার মধ্যেই পর্দা উঠছে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসর ফিফা বিশ্বকাপের। টিকিটের মূল্য রেকর্ড উচ্চতায় পৌঁছলেও ফুটবল প্রেমীদের আগ্রহে তার কোনো প্রভাব পড়েনি। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো জুড়ে ইতিমধ্যেই শুরু হয়েছে বিশ্বকাপ উন্মাদনা। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী এবারই প্রথম বিশ্বকাপে অংশ নিচ্ছে 14টি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ। এশিয়া থেকে খেলছে সৌদি আরব, কাতার, জর্ডান, ইরান, ইরাক ও উজবেকিস্তান। আফ্রিকার প্রতিনিধিত্ব করছে মিশর, আলজেরিয়া, মরক্কো, তিউনিসিয়া, সেনেগাল ও নাইজেরিয়া। আর ইউরোপ থেকে জায়গা করে নিয়েছে তুরস্ক এবং বসনিয়া হার্জেগোভিনা। তবে মাঠের লড়াইয়ের পাশাপাশি আলোচনায় রয়েছে আয়োজক দেশ যুক্তরাষ্ট্রের নীতিও। অংশগ্রহণকারী মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর খেলোয়াড়, কর্মকর্তা ও সমর্থকদের ভিসা প্রক্রিয়া ও নিরাপত্তা তদারকি নিয়ে প্রশ্ন তুলেছেন নিউ ইয়র্কের মুসলিম মেয়র জোহরান মামদানি। যদি খেলোয়াড়, দল এবং তাদের কার্যক্রম কভার করতে আসা সাংবাদিকদেরই এই শহর ও দেশে প্রবেশের সুযোগ না দেওয়া হয়, তাহলে এই টুর্নামেন্টের চেতনাকে ধারণ করার ব্যাপারে আমাদের অঙ্গীকার নিয়ে বড় প্রশ্ন দেখা দেয়। এছাড়া বিশেষ আলোচনায় রয়েছে ইরাক ও তুরস্ক। 1986 সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপের মূল পর্বে ফিরছে ইরাক। অন্যদিকে 2002 সালের পর আবারও বিশ্বকাপের টিকিট পেয়েছে তুরস্ক। একই সঙ্গে 2022 বিশ্বকাপে সেমিফাইনালে উঠে ইতিহাস গড়া মরক্কোকে ঘিরেও প্রত্যাশা আকাশ ছোঁয়া। আফ্রিকা ও এশিয়ার মুসলিম দেশগুলো এবার শুধু অংশগ্রহণ নয়, নকআউট পর্বে বড় চমক দেখানোর লক্ষ্য নিয়েই মাঠে নামছে। এবারের বিশ্বকাপে রেকর্ড সংখ্যক মুসলিম দেশগুলোর অংশগ্রহণের ফলে এশিয়া, আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের দর্শকদের ভালোবাসা ফুটবলকে নিয়ে যাবে অনন্য এক উচ্চতায়। কেবলমাত্র এই লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামেই খেলবে ইরান, তুরস্ক ও বসনিয়া, এই 3 মুসলিম দেশ। লস্কর আল মামুন, সময় সংবাদ, লস অ্যাঞ্জেলেস স্টেডিয়াম, যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। ট্রাম্পের হুমকির পর ইরানের কয়েকটি শহরে যুক্তরাষ্ট্রের হামলার জবাবে কুয়েত ও বাহরাইনে মার্কিন স্থাপনায় আঘাতের দাবি আইআরজিসির। হরমুজ প্রণালী বন্ধ ঘোষণা। যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে ইসরায়েলি হামলায় নিহত 16, ধ্বংসস্তূপে পরিণত একাধিক গ্রাম। আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ তদন্তে বিশেষ দল পাঠাচ্ছে জাতিসংঘ। এবং পশ্চিমবঙ্গে তৃণমূলের রাজনৈতিক সংকট ঘিরে নতুন জল্পনা। মমতা বন্দ্যোপাধ্যায়কে কংগ্রেসে ফেরার প্রস্তাব সোনিয়া গান্ধীর, দাবি ভারতীয় গণমাধ্যমের। এই
এই ছিল আন্তর্জাতিক সময়। সকাল 10টার সময় সংবাদের সঙ্গে থাকবেন জিন্নাতারা জশোয়া। সাবরিন, আপনাকে ধন্যবাদ। সকাল 10টার সময় সংবাদ নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।